প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা এক সুন্দর ভ্রমণে যাচ্ছি। আপনাদেরকে সেই সুন্দর ও আকর্ষণীয় ভ্রমণে আহ্বান জানাচ্ছি। আমাদের সাথে আপনারা থাকুন। বাংলাদেশের সুপ্রাচীন ঐতিহ্যবাহী এক জেলার নাম হলো ঝিনাইদহ। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর ও মহেশপুর এই দুটি উপজেলা আমরা এবারে ভ্রমণ করব ইনশাল্লাহ। এখানে আমরা বিভিন্ন ঐতিহাসিক স্থান এবং আমের বাগান, আঙ্গুর বাগান সহ অন্যান্য বাগান এবং সুন্দর সুন্দর দর্শনীয় স্থান ভিজিট করব। তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন। আজকে আমরা যাত্রা করব সকাল 8টায় সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে। আমরা ঢাকা থেকে সকাল 8টায় যাত্রা করব সুন্দরবন এক্সপ্রেসে। বাংলাদেশের সর্ববৃহৎ সেতু পদ্মা সেতু পেরিয়ে আমরা কোটচাঁদপুরে যাব ইনশাল্লাহ। আপনারা জানেন বাংলাদেশের দীর্ঘতম সেতু এবং বিশ্বের 122তম সেতু পদ্মা বহুমুখী সেতু, যা 2022 সালের 25 জুন উদ্বোধন করা হয়েছে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা পর্যন্ত মূল সেতুর দৈর্ঘ্য হলো 6.15 কিলোমিটার এবং প্রস্থ 18.18 মিটার। এটির নির্মাতা প্রতিষ্ঠান ছিল চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। নির্মাণ শুরু হয়েছিল 2014 সালের 26 ডিসেম্বর এবং শেষ হয়েছে গত 2022 সালের 23 জুন। এটির নির্মাণ ব্যয় হয়েছিল 30,193 কোটি 39 লক্ষ টাকা। এই সেতুতে 41টি স্প্যান, যার প্রতিটি দৈর্ঘ্য 150.12 মিটার এবং প্রস্থ 22.5 মিটার। পদ্মা সেতুর উপর দিয়ে জার্নি করব, সেটা একটা নিশ্চয়ই সুন্দর অভিজ্ঞতা হবে। এবং বাংলাদেশের একটা উল্লেখযোগ্য দ্রুতগামী ট্রেন সুন্দরবন এক্সপ্রেসে আমরা ভ্রমণ করব। সুন্দরবন এক্সপ্রেস এটা কি 725 আপ এবং 726 ডাউন ট্রেন। এটা ঢাকা থেকে খুলনায় চলাচল করে। যদিও এটা 2003 সালের 17 আগস্ট চালু হয়েছিল এবং যমুনা সেতু হয়ে চলাচল করছিল। 20 বছর চলার পর 2023 সালের 1 নভেম্বর থেকে পদ্মা সেতু দিয়ে চলাচল করছে এবং এটা নতুন রূপে ডেকোরেটেড হয়ে চলাচল করছে। এটা অপারেট করছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল। আমরা সকাল 8টায় রওনা দিয়েছি। ইনশাল্লাহ পরবর্তী 5 ঘন্টায় থেকে 5.5 ঘন্টার ভিতরে পৌঁছার প্রত্যাশা রয়েছে। এই ট্রেনটিতে অনেক আধুনিক সুবিধা রয়েছে। তা হলো এখানে এসি, নন এসি, শোভন চেয়ার, এসি কেবিন, এসি সিট, বার্থ সবই রয়েছে। এসি স্নিগ্ধা কম্পার্টমেন্টের জনপ্রতি ভাড়া 15% ভ্যাট সহ 978 টাকা। শোভন চেয়ারের 510 টাকা। এসি সিট যে কম্পার্টমেন্টটা রয়েছে সেখানে 1173 টাকা করে ভাড়া। আর কেবিনে যদি যেতে চান সেটা 1840 টাকা করে প্রতি টিকিট। এটাতে 15% ভ্যাট সংযুক্ত রয়েছে। আপনি ঢাকা থেকে কোটচাঁদপুরে আসার সুন্দরবন ছাড়া অন্যান্য ট্রেনও রয়েছে। ইচ্ছা করলে আপনি সেটাও অ্যাভেল করতে পারেন। যেমন আপনার নকশিকাঁথা আছে, এটা সপ্তাহে কোনো বন্ধ নেই, সপ্তাহে 7 দিনই চলাচল করে। সকাল 11:47 থেকে যাত্রা শুরু করে ঢাকা থেকে। এটা বিকাল সন্ধ্যা 7:30 নাগাদ কোটচাঁদপুরে পৌঁছায়। এছাড়া চিত্রা এক্সপ্রেস রয়েছে সন্ধ্যা 7:30
যাত্রা শুরু করে রাত 2:47 পৌঁছায়। এটা সাপ্তাহিক বন্ধ রবিবার। এছাড়া আরও একটা ট্রেন রয়েছে বেনাপোল এক্সপ্রেস, 11:45, সকালে 11:45 রওনা হয়ে বিকাল 5:15 নাগাদ পৌঁছে, যেটি সপ্তাহে বুধবার বন্ধ থাকে। তো আমাদের সময় এবং সুযোগ অনুযায়ী আমাদের সুন্দরবন এক্সপ্রেসের ভ্রমণটাই যথাযথ মনে হয়েছে। এখানে নামাজঘর, অজুখানা, বায়ো টয়লেট, খাবার গাড়ি, 2টি খাবার গাড়ি রয়েছে এবং পরিচ্ছন্ন পরিবেশ, যেটা আমাদেরকে, অন্তত আমাকে মুগ্ধ করেছে। এটা ভালো। আগের চেয়ে বাংলাদেশের বর্তমান রেলওয়ে অবস্থার যে উন্নতি হয়েছে, এটা খুবই একটা আনন্দের বিষয়। সুন্দরবন এক্সপ্রেসে আপনার যে কোচগুলো রয়েছে, এটা চীনের CRRC কোচ এগুলো। এখানে এই গাড়িতে 2টি এসি বার্থ, 4টি এসি স্নিগ্ধা চেয়ার, 4টি নন এসি চেয়ার কোচ, 2টি খাবার গাড়ি ও একটি পাওয়ার কার সংযুক্ত রয়েছে। মোট 13টি কম্পার্টমেন্ট নিয়ে এই ট্রেনটি চলাচল করে। এর লোকোমোটিভ হলো 6600 সিরিজের EMD। এটার গতিবেগ সর্বোচ্চ 120 কিলোমিটার/আওয়ার। এর ইঞ্জিনের ক্ষমতা হলো আপনার 3250 হর্স পাওয়ার। এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান, এটা হলো US-এর একটা প্রতিষ্ঠান, প্রগ্রেস রেল, এটা প্রস্তুত করেছে। তাই আমাদের এই ইঞ্জিনগুলো সংযোজিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন ট্রেন লাইনে, বিভিন্ন গাড়ির সাথে, আন্তনগর ট্রেনের সাথে। এটা আমাদের জন্য একটা খুশির সংবাদ। যাই হোক, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। ভিউয়ার্স, সুন্দর যাত্রা করছিলাম। হঠাৎ আলমডাঙ্গা স্টেশনে ইউটিউবার মোহাম্মদ ফিজ, আপনারা চিনেন অবশ্য তাকে, মোহাম্মদ ফিজের সাথে দেখা হয়ে গেল। তার সাথে এই অল্প সময়ে কথা বলার সুযোগ হয়েছিল। আমার জেলার পাশেই সেই আলমডাঙ্গায় দেখা হয়ে গেল আমার ভাইয়ার সাথে। প্রিয় ভিউয়ার্স, আমি ট্রেন ছেড়ে দিছি, ইনশাআল্লাহ আমরা প্রথমবারের মতো কোটচাঁদপুর যাচ্ছি। এটি একটি অতি প্রাচীন একটি উপজেলা শহর, ঝিনাইদহ জেলার অন্যতম একটি উপজেলা শহর। কোটচাঁদপুর থানা হিসাবে 1772 সালে স্বীকৃতি পেয়েছিল। এই থানার অন্তর্গত 5টি ইউনিয়ন রয়েছে। আমি আজকে কোটচাঁদপুর সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু তথ্য যতটুকু জেনেছি তা আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রচলিত তথ্য মতে বহু পূর্বে এতদ অঞ্চলে চাঁদ খান নামে একজন ইসলাম ধর্ম প্রচারক এতদ অঞ্চলে বসতি স্থাপন ও ব্যাপকভাবে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন। তার বাড়ির চারপাশে সে সময় জনবসতি ও শহরের মতো একটা অঞ্চল গড়ে ওঠে এবং অত্র এলাকার নাম একসময় চাঁদপুর হয়ে যায়। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে বিদ্রোহ দমনের জন্যে বিদ্রোহী বারো ভূঁইয়াদের কবল থেকে এই অঞ্চল রক্ষা করার জন্যে মুঘল বাহিনী কর্তৃক এখানে একটি নিরাপত্তা ব্যূহ তৈরি করতে উঁচু দেয়াল বেষ্টিত একটি দুর্গ নির্মাণ করা হয়েছিল। সে মুঘল আমলের পরে ইংরেজ আমল যখন শুরু হয়, সে সময় 1815 সালে, অর্থাৎ ইংরেজ শাসন আমলে, এই অঞ্চলের নাম চাঁদপুরের পূর্বে কোট যুক্ত করা হয়। অর্থাৎ হলো এই যে কোট ফার্সি শব্দ, ফার্সি ভাষায় এই যে উঁচু দেয়াল তৈরি করা হয়েছিল তাকে কোট বলা হয়। এই কোট নামটি পরে চাঁদপুরের সাথে সংযুক্ত হয়ে এলাকার নাম ইংরেজ আমলে কোটচাঁদপুর হয়েছে। ঝিনাইদহ জেলার অন্তর্গত কোটচাঁদপুর উপজেলা
বর্তমান আয়তন 165.63 বর্গ কিলোমিটার। ইতিহাস এবং উইকিপিডিয়া থেকে জানা যায় এই অঞ্চল একদা নদী গর্ভে ডুবন্ত অবস্থায় ছিল। প্রায় 4500 বছর পূর্বে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশের যশোর তথা কোটচাঁদপুর এলাকায় সমুদ্র গর্ভে যে বিলীন ছিল, তারপর খ্রিস্টীয় 5ম শতাব্দীতে গঙ্গার বিস্তীর্ণ জলরাশি মধ্য হতে এর অববাহিকায় অনেক চর ও দ্বীপের উৎপত্তি হয়েছিল। আপনারা জানেন, পাহাড় থেকে যুগে যুগে হিমালয়ের যে গলিত বরফ মিশ্রিত সীমাহীন পলি ও পর্বতরেণু নেমে আসে, সেগুলো গঙ্গা তথা পদ্মা বেয়ে বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হওয়ার পথে সৃষ্ট হয় এইসব চরভূমি। অসংখ্য চরভূমির একটি হলো বর্তমানের কোটচাঁদপুর এলাকা। জলপ্রবাহে পলির সমারোহে যে চর ভূমি সৃষ্টি হয়েছিল, সেখানে ক্রমেই বনজঙ্গলে ভরে যায় আর সাগর আস্তে আস্তে দক্ষিণের দিকে সরে যেতে থাকে। জঙ্গলাকীর্ণ স্থানেই একসময় জনবসতি গড়ে ওঠে, নাম হয় কেওয়াপোল। কেওয়া বনের ঘন জঙ্গল যেন একসময় কোলাহল ও নগর সভ্যতায় বিস্তৃতি ঘটায় এবং যুগের বিবর্তনে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। এই অঞ্চল ক্রমেই সমৃদ্ধ হতে থাকে। ইতিহাস থেকে জানা যায়, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে নবদ্বীপ বা নদিয়ায় রাজা লক্ষণ সেনের বিরুদ্ধে বাংলা আক্রমণের প্রাক্কালে নবদ্বীপ ছিল এই অঞ্চলের বাংলার দ্বিতীয় রাজধানী। এই নবদ্বীপের যে সমস্ত দ্বীপ সমন্বয়ে গড়ে উঠেছিল, তার মধ্যে আলোচ্য কোটচাঁদপুর সূর্যদ্বীপের অন্তর্গত ছিল। 1538 খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মোবারক শাহের মাধ্যমে বাংলার স্বাধীন সুলতানি আমল এর সূত্রপাত ঘটে, যা পরবর্তীতে 200 বছর পর্যন্ত অর্থাৎ 1738 সাল পর্যন্ত বলবৎ ছিল। এর মাধ্যমে মুসলিম শাসনামলের মহামতি আকবরের রাজত্বকালে তুর্কি আফগানিস্তানের মানপুর হতে সুফি সওদাগর চাঁদ খাঁ খরস্রোতা কপোতাক্ষ নদীর তীরে জঙ্গলাকীর্ণ কেওয়া বন পরিষ্কার করে বসতি স্থাপনের মাধ্যমে কেওয়াপোলের সমৃদ্ধি ঘটাতে থাকেন। কেওয়াপোল পরবর্তীতে চাঁদ খাঁর নাম অনুসারে চাঁদপুর নামে পরিচিত হয়। উত্তর পূর্বে চিত্রা নদী ও ঝিনাইদহ জেলার সদর এবং দক্ষিণে কপোতাক্ষ নদ। এটাই মূলত কোটচাঁদপুরের ভৌগোলিক অবস্থান। এই কোটচাঁদপুরে দর্শনীয় অনেক স্থান রয়েছে, যেমন কুশনা, বলুহর, জয়দিয়া, বাউর, চাঁদ ফকিরের মাজার, জয়দিয়া কুঠিবাড়ি, বলুহর মৎস্য প্রকল্প, সুন্দরপুর জমিদার বাড়ি ইত্যাদি বিভিন্ন স্থান। আমরা পর্যায়ক্রমে এইসব জায়গা ভ্রমণ করব। আপনি যদি ঢাকা থেকে কোটচাঁদপুর আসেন, কোটচাঁদপুরে এখানে থাকা খাওয়ার কোনোই সমস্যা নেই। অনেক সুপরিচিত এবং জনবহুল থানা শহর। এখানে খাওয়া দাওয়ার অনেক ভালো হোটেল রয়েছে, সস্তা ও যৌক্তিক মূল্যে, যেখান থেকে খাওয়া সংগ্রহ করতে পারবেন। এটা বুড়োখার হোটেল, এটা সফদারপুর বাজারে। তারপরে নবী হোটেল আছে বাসস্ট্যান্ড সংলগ্ন প্রধান বাজারে। এছাড়া আরও অনেক হোটেল রয়েছে। প্রচুর আবাসিক হোটেল আছে, এসি নন এসি সব ব্যবস্থায় আছে। আপনার নন এসি 600 টাকা এবং এসি 1400 থেকে 1800 পর্যন্ত বিভিন্ন হোটেলের মান ভেদে এটা নির্ধারণ করা রয়েছে। ঢাকা থেকে আপনি নানাভাবে কোটচাঁদপুর যেতে পারেন। ব্যক্তিগত যানবাহন থাকলে তো কোনো কথাই নাই, ব্যক্তিগত যানবাহনে যেতে পারেন। অনেকগুলো বাস রয়েছে, বাসে সরাসরি কোটচাঁদপুর আসতে পারেন অথবা ঝিনাইদহ হয়েও আসতে পারেন। এছাড়া বিভিন্ন ট্রেন রয়েছে, যা আমি ইতিপূর্বে টাইম টেবিল এবং নাম পরিচয় সহ বলেছি। যাতায়াতেও কোনো সমস্যা নেই। এখানে ভ্রমণ করলে নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে আশা করি।
প্রিয় ভিউয়ার্স, আমাদের এবারকার ভ্রমণ যাত্রার প্রথম পর্ব এখানেই শেষ। আশা করি আপনাদের তা ভালো লেগেছে। একই সাথে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। কোটচাঁদপুর ও মহেশপুরের পরবর্তী আকর্ষণীয় পর্বগুলোতে নিশ্চয়ই দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।